মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই দেখছো এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেল। সো আজকের ক্লাসে আমরা আলোচনা করবো ডাব্লিউবিপি কনস্টেবল 2013 সালের যে জিকেগুলো এসেছিলো সেগুলো সম্পর্কে। তো 1 থেকে 32 নম্বর কোশ্চেনের মধ্যে যে জিকেগুলো ছিল সেগুলো অলরেডি আমরা কালকের ক্লাসে আলোচনা করেছিলাম। তো 32 নম্বর কোশ্চেনের পর থেকে যে জিকেগুলো আছে সেগুলো আজকের ক্লাসে আলোচনা করব। চলো ক্লাসটা স্টার্ট করা যাক। ফার্স্ট কোশ্চেন হলো যে কোন ভিটামিন ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য কার্যকারী? কোন ভিটামিন ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য কার্যকরী, তোমরা কি বলবে? ভিটামিন সি। যদি বলে কোন ভিটামিন ভাইরাল ইনফেকশনের জন্য কার্যকরী, তোমরা কি বলবে? ভিটামিন সি। এসএসসি জিডির পরীক্ষায় একটি কোশ্চেন এসেছিল, সেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কোন ভিটামিন ইউজ করা হয়? লিখে রাখো ভিটামিন সি। অ্যান্টিঅক্সিডেন্ট। যদি বলে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কোন ভিটামিন ইউজ করা হয়, কি বলবে? ভিটামিন সি। এটা এসএসসি জিডিতে আসা কোশ্চেন। তাহলে কি বললাম? অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কোন ভিটামিন কাজ করে? ভিটামিন সি। আর ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য কোন ভিটামিন কার্যকরী, কি বলবে? ভিটামিন সি। তো চলো ভিটামিন নিয়ে কিছু আলোচনা করা যাক। যেরকম আমরা জানি আমাদের শরীরে 5 ধরনের নিউট্রিশন থাকে, মানে 5 ধরনের পুষ্টি থাকে, তার মধ্যে একটা হচ্ছে ভিটামিন। এই ভিটামিন কি করে? আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মানে আমাদের রোগ প্রতিরোধ থেকে রক্ষা করে এই ভিটামিন। তো ভিটামিন মেনলি 2 ধরনের হয়। একটা হচ্ছে জলে দ্রবীভূত ভিটামিন, জলে দ্রবীভূত মানে ওই ভিটামিনটা যেটা জলে গুলে যায়। আর একটা হচ্ছে ফ্যাটে দ্রবীভূত ভিটামিন, যেটা ফ্যাটে গুলে যায়, ফ্যাটে দ্রবীভূত। তো কী বললাম? একটা হচ্ছে জলে দ্রবীভূত ভিটামিন, তার মানে কি ওই ভিটামিনটা যেটা জলে গুলে যায়। আর একটা হচ্ছে ফ্যাটে দ্রবীভূত ভিটামিন, মানে ওই ভিটামিনটা যেটা ফ্যাটে গুলে যায়। তো যদি বলে জলে দ্রবীভূত ভিটামিন কী কী, তোমরা কি বলবে? বি আর সি। পরীক্ষায় কোশ্চেন আসে যে জলে দ্রবীভূত ভিটামিন কী কী? ভিটামিন বি আর সি। আর যদি বলে ফ্যাটে দ্রবীভূত ভিটামিন কী, তোমরা কী বলবে? এ ডি ই কে। তাহলে এ ডি ই কে, এই যে ভিটামিনগুলো আমি বললাম, এগুলো কিসের মধ্যে গুলে যায়? ফ্যাটের মধ্যে। আর ভিটামিন বি আর সি, এই যে ভিটামিন বললাম, এগুলো কিসে গুলে যায়? জলের মধ্যে। তাহলে আমাদের ফ্যাট, এবার যেরকম আমাদের ধরো লিভারের মধ্যে কি থাকে? ফ্যাট। তাহলে যদি বলে আমাদের লিভারের মধ্যে কোন ভিটামিন স্টোর হয়, তাহলে তোমরা কি বলবে? ভিটামিন এ ডি ই কে, 4টে ভিটামিন স্টোর হয়, কারণ আমাদের লিভারের মধ্যে কি থাকে? ফ্যাট। আর এই ভিটামিনগুলো সব ফ্যাটে দ্রবীভূত হয়, মানে ফ্যাটে গুলে যায়। আর ভিটামিন বি আর সি কিসে গুলে যায়? জলে গুলে যায়। এবার পরীক্ষায় কোশ্চেন আসে যে হচ্ছে ভিটামিন এ, এই ভিটামিন এর রাসায়নিক নাম কি? যদি জিজ্ঞেস করে ভিটামিন এর রাসায়নিক নাম কি, কি বলবে? রেটিনল। যদি জিজ্ঞেস করে ভিটামিন এর রাসায়নিক নাম কি, তোমরা কি বলবে? রেটিনল। আর যদি জিজ্ঞেস করে ভিটামিন এর অভাবে কী রোগ হয়, কি বলবে? রাতকানা। এই দুটো কোশ্চেনই জিজ্ঞেস করে যে ভিটামিন এর রাসায়নিক নাম কি, কি বলবে? রেটিনল। ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। আর যদি জিজ্ঞেস করে যে ভিটামিন এর অভাবে কী রোগ হয়, তোমরা কি বলবে? রাতকানা। এছাড়াও এখানে তোমরা দেখতে পাচ্ছ ভিটামিন সি। যদি বলে ভিটামিন সির রাসায়নিক নাম কি, কি বলবে? অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সির রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড। আর যদি বলে ভিটামিন সি এর অভাবে কী রোগ হয়, তোমরা কি বলবে? স্কারবি। তাহলে কি বললাম? যে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি, কি বলবে? অ্যাসকর্বিক অ্যাসিড। আর যদি বলে ভিটামিন সি এর অভাবে কী রোগ হয়, তাহলে কি বলবে? স্কারবি। এরপর আসো যে ভিটামিন ডি। যদি বলে ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি, তোমরা কি বলবে? ক্যালসিফেরল। এ বললাম, সি বললাম, এবার ডি বলছি। ক্যালসিফেরল। যদি বলে ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি, তোমরা কি বলবে? ক্যালসিফেরল। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। আর যদি বলে ভিটামিন ডি সবথেকে ভালো কোথায় পাওয়া যায়? সূর্যের আলো। যদি বলে সূর্যের আলোতে কোন ভিটামিন পাওয়া যায়, তোমরা কি বলবে? ভিটামিন ডি। যদি বলে সূর্যের আলোতে কোন ভিটামিন পাওয়া যায়, তোমরা কি বলবে? ভিটামিন ডি সূর্যের আলোতে পাওয়া যায়। আর যদি বলে সূর্যের আলোর রাসায়নিক নাম কি, কি বলবে? ক্যালসিফেরল। এবার তারপর কোশ্চেন আসে যে ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে হয় অস্টিওম্যালেশিয়া। ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়? অস্টিওম্যালেশিয়া। এটা বড়দের হয়। আর একটা রোগ হয় হচ্ছে রিকেট, যেটা বাচ্চাদের হয়। যদি বলে ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি, তোমরা কি বলবে? ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। তারপর যদি বলে ভিটামিন ডি এর সবথেকে ভালো সোর্স কি? সূর্যের আলো, মানে সূর্যের আলোতে সবথেকে বেশি পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। তারপর যদি বলে ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়? অস্টিওম্যালেশিয়া। এই অস্টিওম্যালেশিয়াটা তো বয়স্কদের হয়। আর হয় কি? রিকেট রোগ। যদি বলে রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন ডি। আর এই রিকেট রোগটা হয় হচ্ছে বাচ্চাদের রিকেট রোগ হয়, মানে হাড়গুলো দুর্বল হয়ে যায়। আর বড়দের অস্টিওম্যালেশিয়া হয়, এটা ওই হাড় দুর্বল হয়ে যাওয়া। কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন ডি। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল। আর ভিটামিন ডি এর সবথেকে ভালো সোর্স কি, বলবে? সূর্যের আলো। এছাড়াও আরেকটা ভিটামিন আছে যেটার নাম হচ্ছে ভিটামিন ই।
যদি বলে ভিটামিন ইর রাসায়নিক নাম কি, তোমরা কি বলবে? টোকোফেরল। টোকোফেরল। যদি বলে ভিটামিন ই এর রাসায়নিক নাম কি, বলবে? টোকোফেরল। আর এই ভিটামিন ইকে বিউটি ভিটামিন বলা হয়। যদি বলে কোন ভিটামিনকে বিউটি ভিটামিন বলা হয়, সৌন্দর্যের ভিটামিন, কোন ভিটামিনকে বিউটি ভিটামিন বলা হয়, মানে সৌন্দর্যের ভিটামিন, কি বলবে? ভিটামিন ই। ভিটামিন ইকে কি বলা হয়? বিউটি ভিটামিন, মানে সৌন্দর্যের ভিটামিন। আর ভিটামিন ভিটামিন ই রাসায়নিক নাম কি, বলবে? টোকোফেরল। আর এই যে ভিটামিন ই দেখছো, এই ভিটামিন ই এর জন্য যদি শর্ট হয়ে যায় তাহলে কী হয়? বন্ধ্যাত্ব। বন্ধ্যাত্ব মানে কি? বন্ধ্যাত্ব মানে কি? মহিলারা বাচ্চার জন্ম দিতে পারবে না। বন্ধ্যাত্ব মানে যে মহিলারা বাচ্চার জন্ম দিতে পারে না, সেই রোগটাকে বলা হচ্ছে বন্ধ্যাত্ব রোগ। এটা কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন ই। এছাড়াও আরেকটা ভিটামিন আছে, ভিটামিন কে, দেখতেই পাচ্ছ। ভিটামিন কে রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন। ফাইলোকুইনন। যদি বলে ভিটামিন কে রাসায়নিক নাম কি, বলবে? ফাইলোকুইনন। ভিটামিন কে রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন। ভিটামিন কে কিসে সাহায্য করে? রক্তকে জমাট বাঁধতে। ভিটামিন কে কাকে সাহায্য করে? রক্তকে জমাট বাঁধতে। ভিটামিন কে সাহায্য করে হচ্ছে রক্তকে জমাট বাঁধতে। আর ভিটামিন কে রাসায়নিক নাম কি? ফাইলোকুইনন। এবার শোনো, ধরো কারো বডিতে ভিটামিন কে কমে গেছে, কারো বডিতে যদি ভিটামিন কে কমে যায়, তার হাত কেটে গেলে রক্ত গলগল গলগল করে বেরোতে থাকবে, মানে রক্ত বেরোনোটা বন্ধ হবে না। কারণ ভিটামিন কে কিসে সাহায্য করে? রক্ত জমাট বাঁধতে। কিন্তু কারো বডিতে যদি ভিটামিন কে ঠিকঠাক পরিমাণে থাকে, তাহলে তার হাত কেটে যাওয়ার পরে রক্ত কী করবে? গলগল করে বেরোবে না, কিছুক্ষণ পর রক্তটা জমে যাবে। তাহলে এই যে রক্তটা জমাট বাঁধছে, এই রক্তটা জমাট বাঁধতে কি সাহায্য করছে? ভিটামিন কে। এছাড়াও তোমরা এখানে দেখতে পাচ্ছ ভিটামিন বি। ভিটামিন বি এর অনেকগুলো ভাগ আছে। ভিটামিন বি1, ভিটামিন বি2, ভিটামিন বি3, ভিটামিন বি12, এরকম অনেক ভাগ আছে। তো ভিটামিন বি1 এর রাসায়নিক নাম যদি জিজ্ঞেস করে, কি বলবে? থায়ামিন। যদি বলে ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি, বলবে? থায়ামিন। আর যদি বলে ভিটামিন বি1 এর অভাবে কী রোগ হয়? বেরি। যদি বলে ভিটামিন বি1 এর অভাবে কী রোগ হয়, কি বলবে? বেরি। ভিটামিন বি1 এর অভাবে রোগ হয় হচ্ছে বেরি। আর ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি? থায়ামিন। এবার যদি বলে ভিটামিন বি2, ভিটামিন বি2 রাসায়নিক নাম কি, তোমরা কি বলবে? ভিটামিন বি2 রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লাভিন। যদি বলে ভিটামিন বি2 রাসায়নিক নাম কি, বলবে? রাইবোফ্লাভিন। ভিটামিন বি2 রাসায়নিক নাম যদি জিজ্ঞেস করে, কি বলবে? রাইবোফ্লাভিন। এছাড়াও জিজ্ঞেস করে ভিটামিন বি3, যদি জিজ্ঞেস করে ভিটামিন বি3 রাসায়নিক নাম কি, বলবে? নিয়াসিন। ভিটামিন বি3 রাসায়নিক নাম কি, বলবে? নিয়াসিন। আর যদি বলে ভিটামিন বি3 জন্য অভাবে কী রোগ হয়? পেলেগ্রা। যদি বলে পেলেগ্রা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? পেলেগ্রা রোগ হয় হচ্ছে ভিটামিন বি3 অভাবে। আর যদি জিজ্ঞেস করে ভিটামিন বি3 রাসায়নিক নাম কি, বলবে তোমরা? নিয়াসিন। এছাড়াও আছে ভিটামিন বি12, খুব ইম্পর্ট্যান্ট। ভিটামিন বি12, যদি বলে ভিটামিন বি12 এর রাসায়নিক নাম কি? সায়ানোকোবালামিন। সায়ানোকোবালামিন। যদি বলে ভিটামিন বি12 এর রাসায়নিক নাম কি, তোমরা কি বলবে? সায়ানোকোবালামিন। এই যে কোবাল্ট দেখছো, যদি বলে কোন ভিটামিনের মধ্যে কোবাল্ট পাওয়া যায়? ভিটামিন বি12। এই কোশ্চেনটা পরীক্ষায় আছে যে কোন ভিটামিনের মধ্যে কোবাল্ট পাওয়া যায়। যেরকম ভিটামিন বি12 এর রাসায়নিক নাম কি? সায়ানোকোবালামিন। সায়ানোকোবালামিন কোবাল লেখাই আছে। তাহলে যদি বলে কোন ভিটামিনের মধ্যে কোবাল্ট যে একটা ধাতু, সেই ধাতুটা পাওয়া যায়, তাহলে তোমরা কি বলবে? ভিটামিন বি12 এর মধ্যে। এই কোশ্চেনটাও আছে যে কোবাল্ট ধাতু কোন ভিটামিনের মধ্যে পাওয়া যায়? ভিটামিন বি12। আর বি12 এর রাসায়নিক নাম কি? সায়ানোকোবালামিন। আর যদি বলে ভিটামিন বি12 এর অভাবে কী রোগ হয়? বলবে রক্তকল্পতা। রক্তকল্পতা মানে কি? শরীরে রক্ত কমে যাওয়া। যদি বলে ভিটামিন বি12 এর অভাবে কী রোগ হয়, তোমরা কি বলবে? রক্তকল্পতা। আর যদি বলে এই রক্তকল্পতা মানে কি? শরীরে রক্ত কমে যাওয়া। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে সূর্য ওঠার একটু আগে এবং সূর্য ডোবার একটু পরেও দ্রাঘিমার রেখার নিচে সূর্যকে দেখতে পাওয়ার কারণ কী? এই যে সূর্য ওঠার ঠিক একটু আগেও আমরা সূর্যকে দেখতে পাই, আর সূর্য ডুবে যাওয়ার পরেও আমরা সূর্যকে দেখতে পাই। তো বলে এটা কোন ফেনোমেনার জন্য হয়? তো এটা হয় হচ্ছে আলোর প্রতিসরণের জন্য। যেরকম ধরো সূর্য উঠছে, সূর্য ওঠার কিছুক্ষণ আগেও আমরা সূর্যকে দেখতে পাই, আর সূর্য ডুবে যাওয়ার পরেও কিছুক্ষণ পর আমরা সূর্যকে দেখতে পাই। যদি বলে এটা হচ্ছে আলোর কোন ফেনোমেনার জন্য হয়, তোমরা কি বলবে? আলোর প্রতিসরণ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এছাড়াও তোমরা এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছ যে লেখা আছে বিচ্ছুরণ। সাপোজ ভাবো এটা একটা প্রিজম, আর এই সাইড থেকে একটা হোয়াইট কালারের আলো এরকম করে আসছে। সবাই জানো এই সাইড থেকে একটা হোয়াইট কালারের আলো আসছে। সবাই জানো যে হোয়াইট কালারের যে আলোটা হয় সেটা 7টা কালারের কম্বিনেশনে তৈরি হয়। কি বললাম? যে হোয়াইট কালারের যে আলোটা হয় সেটা 7টা কালারের কম্বিনেশনে তৈরি হয়। তো এবার হোয়াইট কালারের, তার মানে যে সূর্য থেকে যে আলোটা আসে হোয়াইট কালার, সেখানে কটা কালার আছে? 7টা। সাপোজ ভাবো এটা সূর্যের আলো বা এটা একটা হোয়াইট কালারের আলো, সেটা একটা প্রিজমের মধ্যে দিয়ে পাস করানো হচ্ছে।
যখন ওই আলোটাকে প্রিজমের মধ্যে দিয়ে পাস করবে ওই আলোটা 7টা কালারে ভাগ হয়ে যাবে। 7টা কালারে কী হয়ে যাবে? 7টা কালারে ভাগ হয়ে যাবে। ওই প্রিজমের মধ্যে দিয়ে যখন ওই সাদা আলো, এটা হচ্ছে হোয়াইট লাইট, এটা হচ্ছে হোয়াইট লাইট মানে সাদা আলো, হোয়াইট লাইট। যখন এই হোয়াইট লাইট, এটা হচ্ছে হোয়াইট লাইট, এটা হচ্ছে প্রিজম, এটা কি? এটা হচ্ছে প্রিজম। যখন ওই হোয়াইট লাইটটাকে প্রিজমের মধ্যে দিয়ে ভাগ করবে, সেই হোয়াইট লাইট কি 7টা কালার নিয়ে তৈরি, সেই 7টা কালারে ভাগ হয়ে যাবে। কি কি? বে, নি, আ, সো, হো, ক, লা। তো একটা সাদা লাইটকে যখন আমরা প্রিজমের মধ্যে দিয়ে পার করি, তো সেই লাইটটা কি 7টা কালারে ভাগ হয়ে যায়। আলোর যে এই ফেনোমেনাটা, এটাকেই আমরা বলি হচ্ছে বিচ্ছুরণ। তো ওই 7টা কালার কী কী তৈরি হয় সেগুলো দেখে নাও। যখন একটা সাদা আলোকে প্রিজমের মধ্যে দিয়ে পাস করবে, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। কী বললাম? বেগুনি, নীল, আকাশি, সবুজ, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা আর লাল। এই সেই 7টা কালার, এই 7টা কালারে ভাগ হয়ে যাবে যখন একটা হোয়াইট কালারকে তোমরা প্রিজমের মধ্যে দিয়ে পাস করবে। তো এবার পরীক্ষায় কোশ্চিন আসে যে আলোর বিচ্ছুরণের জন্য কি কি হয়। আলোর বিচ্ছুরণের জন্য কী কী হয়? তোমাদের বলবে যে আকাশের যে রংধনু ওঠে, আকাশের যে রংধনু ওঠে ওটা আলোর কোন ফেনোমেনার জন্য হয়? তোমরা কি বলবে? বিচ্ছুরণ। আলোর কোন ফেনোমেনার জন্য হয়? তোমরা কি বলবে? বিচ্ছুরণ। তারপরে জিজ্ঞেস করবে মেঘের রং যে তোমরা দেখতে পাও, মেঘের রং কিসের জন্য হয়? আলোর বিচ্ছুরণ। যদি বলে মেঘের রং আলোর কোন ফেনোমেনার জন্য হয়? কি বলবে? বিচ্ছুরণ। তারপর যদি বলে আকাশের রং নীল, তারপর যদি বলে আকাশের রং নীল, যদি বলে আকাশের রং নীল কেন হয়? আকাশের রং নীল হয় কেন? যদি বলে আকাশের রং নীল কেন হয়, তোমরা কি বলবে? আকাশের রং নীল হয় সেই আলোর বিচ্ছুরণের জন্য। আকাশের রং নীল কেন হয়? আলোর বিচ্ছুরণের জন্যে। আকাশের রং নীল কেন হয়? কি বলবে? আলোর বিচ্ছুরণের জন্যে। যদি বলে আকাশের রং নীল কেন হয়, তোমরা কি বলবে? আলোর বিচ্ছুরণের জন্য হচ্ছে আকাশের রং নীল হয়। আকাশের রং, যদি বলে আকাশের রং নীল কেন হয়, তোমরা কি বলবে? আলোর বিচ্ছুরণের জন্য আকাশের রং নীল হয়। তাহলে আলোর বিচ্ছুরণের জন্য কী কী হয়? আলোর বিচ্ছুরণ কোনটা বললাম? যখন একটা হোয়াইট কালারের লাইটকে প্রিজমের মধ্যে দিয়ে আমরা পাস করবো, সেটা 7টা কালারে এরকম করে ভাগ হয়ে যাবে, সেটাই সেই ফেনোমেনাটাকে আলোর বিচ্ছুরণ বলে। তো আলোর বিচ্ছুরণের জন্য কী কী হয়? আলোর বিচ্ছুরণের জন্য রংধনু, যদি বলে রংধনু আলোর কোন ফেনোমেনার জন্য হয়? বিচ্ছুরণ। মেঘের রং আলোর কোন ফেনোমেনার জন্য হয়? বিচ্ছুরণ। আর যদি বলে আকাশের রং নীল কেন দেখায়, কি বলবে? বিচ্ছুরণের জন্য। এছাড়াও তোমরা এখানে আরেকটা অপশন দেখছো, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, খুব ইম্পর্টেন্ট। যদি বলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য কী হয়? তোমরা যে মরুভূমির মরীচিকা দেখতে পাও, যদি বলে মরুভূমির মরীচিকা আলোর কোন ফেনোমেনার জন্য হয়? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পিএসসির পরীক্ষায় বহুতবার জিজ্ঞেস করেছে যে মরুভূমির মরীচিকা কিসের জন্য দেখা হয়? আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। হিরেকে তোমরা চকচক করতে দেখো, যদি বলে হিরে চকচক করে, হিরে যে চকচক করে এটা আলোর কোন ফেনোমেনার জন্য করে? কি বলবে? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তাহলে কি বললাম? মরুভূমির মরীচিকা আলোর কোন ফেনোমেনার জন্য দেখতে পাওয়া যায়? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আর হিরে যে চকচক করছে এটা আলোর কোন ফেনোমেনার জন্য দেখা যায়? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনটা হচ্ছে যে কোনটার মধ্যে কী অ্যাসিড থাকে সেটা মেলাতে বলছে। তো তোমরা সবাই জানো যে ল্যাকটিক অ্যাসিড কিসের মধ্যে থাকে? টক দই, কারণ দুধকে দইয়ে কনভার্ট করতে ল্যাকটিক অ্যাসিড সাহায্য করে। টার্টারিক অ্যাসিড কিসে থাকে? তেঁতুলে। অক্সালিক অ্যাসিড কিসে থাকে? টমেটোতে। সাইট্রিক অ্যাসিড কিসে থাকে? লেবুতে। তো এগুলো জাস্ট তোমাদের মুখস্থ করতে হবে। যদি বলে ল্যাকটিক অ্যাসিড কিসে থাকে? টক দইয়ে, তার মানে এ কী হবে? 4। এ 4 মানে এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে। এ কী হবে? 4 মানে এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে। তো ল্যাকটিক অ্যাসিড কিসে থাকে? টক দই। এ কী হবে? 4। ইয়া তো সি অ্যান্সার হবে, ইয়া তো ডি অ্যান্সার হবে। এতে 4। টার্টারিক অ্যাসিড কিসে থাকে? তেঁতুলে। বি এর কী হবে? 1। অক্সালিক অ্যাসিড টমেটোতে, সি এর 3, আর হচ্ছে সাইট্রিক অ্যাসিড লেবুতে, ডি এর 2, তার মানে ডি অ্যান্সার। এছাড়াও আর দুটো কোশ্চেন জিজ্ঞেস করে যে অ্যাপেলে কোন অ্যাসিড থাকে? তোমরা কি বলবে? ম্যালিক অ্যাসিড। যদি বলে অ্যাপেলে কী অ্যাসিড থাকে? তোমরা কি বলবে? ম্যালিক অ্যাসিড। অ্যাপেলে কোন অ্যাসিড থাকে? ম্যালিক অ্যাসিড। অ্যাপেলে কোন অ্যাসিড থাকে? ম্যালিক অ্যাসিড। অ্যাপেলে থাকে হচ্ছে ম্যালিক অ্যাসিড। এছাড়াও কোশ্চেন আসে যে চোখের জলে কী অ্যাসিড থাকে? খুব ইম্পর্টেন্ট, সিয়ালিক অ্যাসিড। চোখের জল, চোখের জল, চোখের জল, চোখের জলে কী অ্যাসিড থাকে? সিয়ালিক অ্যাসিড। যদি বলে মানুষের চোখের জলে কী অ্যাসিড থাকে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কী বলবে? সিয়ালিক অ্যাসিড। যদি বলে চোখের জলে কী অ্যাসিড থাকে? কি বলবে? চোখের জলে থাকে হচ্ছে সিয়ালিক অ্যাসিড। আর আপেলে কী থাকে? ম্যালিক অ্যাসিড। আর চোখের জলে কী থাকে? সিয়ালিক অ্যাসিড। আর এছাড়াও ল্যাকটিক অ্যাসিড থাকে হচ্ছে টক দইয়ে, টার্টারিক অ্যাসিড থাকে হচ্ছে তেঁতুলে, অক্সালিক অ্যাসিড থাকে টমেটোতে, আর সাইট্রিক অ্যাসিড থাকে লেবুতে। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক।
পরের কোশ্চেনের অ্যান্সারগুলো ভুল দেওয়া আছে, তো তোমরা এখান থেকে কোশ্চেনটাকে মুখস্থ করে নাও। যে এখানে কোশ্চেন এসে যে সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কী, যদি বলে সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহের নাম কি, তোমরা কি বলবে? বুধ। যদি বলে সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহের নাম কি, তোমরা কি বলবে? বুধ। কপিটাতে লিখে নেবে। তারপর যদি বলে সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কি, কি বলবে? বৃহস্পতি। যদি বলে সৌরজগতের বৃহত্তম গ্রহ, সবথেকে বড় গ্রহের নাম কি, কি বলবে? বৃহস্পতি। সৌরজগতের সবথেকে ছোট গ্রহের নাম কি? বুধ। যদি বলে সৌরজগতে সূর্য থেকে দ্বিতীয় গ্রহ, দ্বিতীয় স্থানে কি আছে? শুক্র। শুক্র। সৌরজগৎ থেকে দ্বিতীয় স্থানে কে আছে? শুক্র। আর যদি সূর্যের নিকটতম গ্রহ কি বলে, কি বলবে? বুধ। আর যদি বলে সূর্যের নিকটতম গ্রহ কি আছে, তোমরা কি বলবে? বুধ। তাহলে কি বললাম? সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কি বললাম? বুধ। সৌরজগতের বৃহত্তম গ্রহ কি? বৃহস্পতি। সৌরজগতে সূর্য থেকে দ্বিতীয় গ্রহ কোনটা? শুক্র। আর সূর্যের নিকটতম গ্রহ কোনটা? বুধ। এবার দেখা যাক, সাপোজ ভাবো যে এটা সূর্য, এবার সূর্যের চারিদিকে গ্রহগুলো এরকম করে ঘুরতে থাকে একটা অরবিটে, এরকম করে গ্রহগুলো ঘুরতে থাকে। তো প্রথমে যে গ্রহটা থাকে সূর্যের কাছে সেটা হচ্ছে বুধ, তারপরে যেটা থাকে সেটা হচ্ছে শুক্র, তারপরে যেটা থাকে সেটা হচ্ছে পৃথিবী। বুধ, শুক্র, পৃথিবী। তারপরে যেটা থাকে সেটা হচ্ছে মঙ্গল। বুধ, শুক্র, তারপরে যেটা থাকে সেটা হচ্ছে বৃহস্পতি। তারপরে যেটা থাকে সেটা হচ্ছে শনি, তারপরে ইউরেনাস, আর তারপর নেপচুন। এটা হচ্ছে ইউরেনাস আর এটা হচ্ছে নেপচুন। তাহলে সূর্যের সবথেকে কাছে কি হচ্ছে? বুধ। সেটাই জিজ্ঞেস করেছে, সূর্যের নিকটতম গ্রহ কি? বুধ। সূর্য থেকে দ্বিতীয় স্থানে কি আছে? শুক্র। তাহলে কি বলবে? সূর্য থেকে দ্বিতীয় স্থানে আছে শুক্র। এবার সবথেকে ছোট গ্রহ কি? বুধ। আর যদি বলে সবথেকে বড় গ্রহের নাম কি? বৃহস্পতি। সবথেকে দূরে কে আছে? নেপচুন। এছাড়াও জিজ্ঞেস করে যে মর্নিং স্টার কাকে বলে? মর্নিং স্টার। যদি বলে মর্নিং স্টার কাকে বলে, কোন গ্রহকে মর্নিং স্টার আর ইভিনিং স্টার, কোন গ্রহকে মর্নিং স্টার আর ইভিনিং স্টার বলা হয়? যদি মর্নিং স্টার আর ইভিনিং স্টার বলে তাহলে কি বলবে? শুক্র। যদি বলে কোন গ্রহকে মর্নিং স্টার আর ইভিনিং স্টার বলা হয়? শুক্রকে। মানে সকালবেলা আর সন্ধ্যাবেলা আকাশের মধ্যে যে মানে যে নক্ষত্রকে তোমরা মানে যে গ্রহকে তোমরা চকচক করতে দেখো সেটা কি? শুক্র। তাহলে মর্নিং স্টার আর ইভিনিং স্টার কোন গ্রহকে বলা হয়? শুক্রকে। এছাড়াও বলে যে আর্থের টুইন, মানে আর্থের যমজ কাকে বলা হয়? আর্থের যমজ। যদি বলে আর্থের যমজ কাকে বলা হয়? শুক্র। যদি বলে আর্থের যমজ, এক্স্যাক্টলি আর্থ যেরকম দেখতে, মানে পৃথিবী যেরকম দেখতে, শুক্রকেও অনেকটা সেরকম দেখতে। তো যদি বলে আর্থের যমজ কাকে বলে? শুক্রকে। মর্নিং স্টার আর ইভিনিং স্টার কাকে বলে? শুক্রকে। এছাড়াও কোশ্চেন জিজ্ঞেস করে যে সবথেকে গরম গ্রহ কোনটা? সবথেকে গরম গ্রহ, তাহলে কি বলবে? শুক্র। যদি বলে সবথেকে গরম গ্রহ কোনটা, তোমরা কি বলবে? শুক্র। যদি বলে সবথেকে গরম গ্রহ কোনটা, তুমি কি বলবে? শুক্র। এছাড়াও পরীক্ষায় কোশ্চেন আসে যে কোন গ্রহকে ব্লু প্ল্যানেট বলা হয়? নীল গ্রহ কাকে বলে? নীল গ্রহ। যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে নীল গ্রহ কাকে বলে, কি বলবে? পৃথিবী। যদি পরীক্ষায় কোশ্চেন আসে নীল গ্রহ কাকে বলে, কি বলবে? পৃথিবী। এছাড়াও কোশ্চেন আসে সবুজ গ্রহ। যদি জিজ্ঞেস করে সবুজ গ্রহ কাকে বলে, তোমরা কি বলবে? ইউরেনাস। যদি বলে সবুজ গ্রহ কাকে বলে, তোমরা কি বলবে? ইউরেনাস। তাহলে কি বললাম? নীল গ্রহ কাকে বলে? নীল গ্রহ বলা হচ্ছে পৃথিবীকে। আর যদি বলে সবুজ গ্রহ কাকে বলে, তোমরা কি বলবে? ইউরেনাসকে। সবুজ গ্রহ বলা হয় হচ্ছে ইউরেনাসকে, আর নীল গ্রহ বলা হয় হচ্ছে পৃথিবীকে। নীল গ্রহ বলা হয় পৃথিবীকে, আর সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে। এছাড়াও পরীক্ষায় কোশ্চেন আছে যে কোন গ্রহের সবথেকে বেশি উপগ্রহ আছে, তোমরা কি বলবে? শনি। যদি বলে কোন গ্রহের সবথেকে বেশি উপগ্রহ আছে, কি বলবে? শনি। যদি বলে কোন গ্রহের সবথেকে বেশি উপগ্রহ আছে, তাহলে তোমরা কি বলবে? শনি। শনির সবথেকে বেশি উপগ্রহ আছে। এছাড়াও কোশ্চেন আছে যে টাইটান কার উপগ্রহ, কি বলবে? শনি। যদি জিজ্ঞেস করে যে টাইটান একটা উপগ্রহ, যদি জিজ্ঞেস করে এই টাইটান উপগ্রহটা কোন গ্রহের উপগ্রহ, তোমরা কি বলবে? শনি। যদি জিজ্ঞেস করে টাইটান উপগ্রহটা কোন গ্রহের উপগ্রহ, কি বলে? শনি। শনির উপগ্রহের নাম কি? টাইটান। আর যদি বলে কোন গ্রহের সবথেকে বেশি উপগ্রহ আছে, কি বলবে? শনি। যদি বলে কোন গ্রহের সবথেকে বেশি উপগ্রহ আছে, শনি। আর যদি বলে টাইটান কার উপগ্রহ, কি বলবে? শনি। আর যদি বলে সৌরজগতের সবথেকে বড় গ্রহের নাম কি? বৃহস্পতি। আর যদি বলে সবথেকে বড় উপগ্রহের নাম কি, তোমরা কি বলবে? গ্যানিমেড। আর যদি বলে এই গ্যানিমেড উপগ্রহটা কার, কি বলবে? বৃহস্পতি। যদি বলে সৌরজগতের সবথেকে বড় উপগ্রহের নাম কি? গ্যানিমেড। সৌরজগতের সবথেকে বড় উপগ্রহ, সবথেকে বড়
উপগ্রহ। যদি জিজ্ঞেস করে সৌরজগতের সবথেকে বড় উপগ্রহের নাম কি, সৌরজগতের সবথেকে বড় উপগ্রহের নাম হচ্ছে গ্যানিমেড। যদি বলে সৌরজগতের সবথেকে বড় উপগ্রহের নাম কি, বলবে গ্যানিমেড। আর যদি জিজ্ঞেস করে এই গ্যানিমেডটা কার উপগ্রহ, তোমরা কি বলবে, বৃহস্পতির উপগ্রহ। কি বলবে তোমরা, বৃহস্পতির উপগ্রহ। এছাড়াও আরেকটা কোশ্চিন আছে যে মার্স, যে মঙ্গল গ্রহ আছে, মঙ্গলের দুটো উপগ্রহ আছে, সেগুলোর নাম কি পরীক্ষায় জিজ্ঞেস করে। একটা হচ্ছে ফোবস আর একটা হচ্ছে ডেইমস। যদি জিজ্ঞেস করে ফোবস কার উপগ্রহ, কি বলবে, মঙ্গল। আর যদি বলে ডেইমস কার উপগ্রহ, কি বলবে, মঙ্গল। তাহলে কি বললাম, মঙ্গলের দুটো উপগ্রহ আছে, একটা হচ্ছে ফোবস আর ডেইমস। কি বললাম, মঙ্গল। মঙ্গলের কটা উপগ্রহ আছে, দুটো, একটা কি ফোবস আর একটা হচ্ছে ডেইমস। যদি বলে ফোবস কার উপগ্রহ, কি বলবে, মঙ্গল। আর যদি বলে ডেইমস কার উপগ্রহ, কি বলবে, মঙ্গল। চলো পরের কোশ্চিনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আত্মপ্রকাশ করে কোথায়, সিঙ্গাপুরে। যদি বলে 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আত্মপ্রকাশ কোথায় করে, সিঙ্গাপুরে। খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এখান থেকে যে কোশ্চেনটা তৈরি করে আসে সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কবে তৈরি হয়েছে, 1942 সালে। আর যদি বলে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে তৈরি করেছিল, তোমরা কি বলবে, ক্যাপ্টেন মোহন সিং। ক্যাপ্টেন মোহন সিং। তাহলে কি বললাম, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কবে তৈরি হয়েছে, 1942 সালে। কে তৈরি করেছে, ক্যাপ্টেন মোহন সিং। কোথায় তৈরি করেছে, সিঙ্গাপুর। যদি বলে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে তৈরি করেছে, কি বলবে, ক্যাপ্টেন মোহন সিং। যদি বলে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, INA, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে তৈরি করেছে, ক্যাপ্টেন মোহন সিং। কবে তৈরি করেছে, 1942 সালে। কোথায় তৈরি করেছে, সিঙ্গাপুর। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে নিচে কোন পদার্থটি জলে দিলে তাপ উৎপন্ন করে। তো অ্যাকচুয়ালি এটা কলি চুন না, এটা কলি চুনের জায়গায় পোড়া চুন হলে বেশি বেটার অ্যান্সার হতো। যেরকম আমরা জানি এই অ্যান্সারগুলো মুখস্থ করে নাও যে CaO, ক্যালসিয়াম অক্সাইড, এই ক্যালসিয়াম অক্সাইডের হচ্ছে পোড়া চুন। যদি বলে পোড়া চুনের সংকেত কী, যদি বলে পোড়া চুনের সংকেত কী, কী বলবে, CaO। পরীক্ষায় আছে। যদি বলে পোড়া চুনের সংকেত কী, তোমরা কি বলবে, CaO। এটা হচ্ছে পোড়া চুনের সংকেত। আর যদি বলে কলি চুনের সংকেত কী, কী বলবে, CaOH2। এটা হচ্ছে কলি চুনের সংকেত। পরীক্ষায় আসে যে কলি চুনের সংকেত কী, কলি চুনের সংকেত হচ্ছে CaOH2। CaOH2 এটা হচ্ছে কলি চুনের সংকেত। আর CaO এটা হচ্ছে পোড়া চুনের সংকেত। পরীক্ষায় আসে। এবার যখন তুমি যে কলি চুন বললাম, এই পোড়া চুন বললাম, CaO, ক্যালসিয়াম অক্সাইড, এর সঙ্গে এটাতে যখন তুমি জল ঢেলে দেবে, ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে যখন তোমরা জল ঢেলে দেবে, তো কী উৎপন্ন হবে, CaOH2, কি, পোড়া চুন আর তাপ। পোড়া চুন আর তাপ। তাহলে কি বললাম, যে নিচের কোন পদার্থটা জলে দিলে তাপ উৎপন্ন করে, এই কোশ্চেনটাই জিজ্ঞেস করেছে। তো এটা হচ্ছে পোড়া চুন হবে। পোড়া চুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। এই ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে যখন আমরা জল ঢেলে দেবো, H2O, ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে যখন জল ঢেলে দেবো, তখন কী হবে, ওই ক্যালসিয়াম অক্সাইড থেকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে, যেটাকে আমরা কি বলছি, হচ্ছে পোড়া চুন, কলি চুন। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেটাকে আমরা কি বলছি, কলি চুন। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে আর প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হবে। তো এটাই বলছে নিচে কোন পদার্থটিতে জল ঢেলে দিলে তাপ উৎপন্ন হবে। তো এটা কলি চুন না, এটা হবে পোড়া চুন। পোড়া চুনে যদি আমরা জল ঢেলে দিই তাহলে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হবে। এছাড়াও তোমরা এখানে আর একটা অপশন দেখছো, গ্লুকোজ। পরীক্ষায় জিজ্ঞেস করে যে গ্লুকোজের সংকেত কী। যদি গ্লুকোজের সংকেত জিজ্ঞেস করে, কী করবে, C6H12O6। যদি বলে গ্লুকোজের সংকেত কী, C6H12O6। যে সালোক সংশ্লেষের প্রক্রিয়া হয়, যেই প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদরা খাদ্য তৈরি করে, সালোক সংশ্লেষ প্রক্রিয়া, যেই প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদরা তাদের খাদ্য তৈরি করে, সেই প্রক্রিয়ায় এই গ্লুকোজ উৎপন্ন হয়। সেই প্রক্রিয়ার মাধ্যমে কী হয়, এই গ্লুকোজ উৎপন্ন হয়। এছাড়াও এখানে আরেকটা অপশন দেখছো, লবণ। যে লবণ আমরা খাই, যদি সেটা সংকেত জিজ্ঞেস করে, সেটা হচ্ছে NaCl, সোডিয়াম ক্লোরাইড। যে লবণ যে আমরা খাই, যদি সেই লবণের সংকেত জিজ্ঞেস করে, তাহলে তোমরা কি বলবে, NaCl, সোডিয়াম ক্লোরাইড। খাদ্য লবণ, যে লবণ আমরা খাই ভাতের সাথে, তো সেই লবণের যদি সংকেত ইউজ করে, আমরা কি বলবো, NaCl, সোডিয়াম ক্লোরাইড। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হচ্ছে যে খবরের কাগজ দিয়ে খাবার মূল্যে দূষিত হতে পারে সীসা দ্বারা। ডাইরেক্টলি যদি খবরের কাগজ দিয়ে আমরা খাবার মুড়ি, তাহলে যদি খাবারটা কী কারণে দূষিত হতে পারে, সীসা দ্বারা। এছাড়াও তোমরা এখানে আরেকটা দেখছো, অ্যালুমিনিয়াম। পরীক্ষায় কোশ্চেন আসে যে এরোপ্লেনের যে থাকে, সেই এরোপ্লেনের বডি যেটাতে তৈরি হয়, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। যদি বলে এরোপ্লেনের বডি যে ধাতু দিয়ে তৈরি হয়, সেই ধাতুটার নাম কি, তোমরা কি বলবে, অ্যালুমিনিয়াম। এরোপ্লেনের বডি যে ধাতু দিয়ে তৈরি হয়, সেই ধাতুটার নাম কি, তোমরা কি বলবে, অ্যালুমিনিয়াম। তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।